রহমান রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধি আইন একটা বিধিবদ্ধ আইন। দণ্ডবিধি আইনের অধ্যায় আছে 23টে। দণ্ডবিধি আইনের ধারা আছে 1 থেকে 511টা। এই দণ্ডবিধি আইনই আপনারা এএসআইএবি থেকে এসআইএবি পদে পদোন্নতি পরীক্ষা দেবেন। আপনাদের জন্য সর্বোচ্চ 90 থেকে 100টা ধারা আমরা পড়ব। ঠিক আছে, এর মধ্যে আশা করি প্রশ্ন বাঁধবে এবং সর্বোচ্চ প্রশ্ন একটা আউট, সেটা হচ্ছে আত্মরক্ষা 96 থেকে 106। ভালো করে পড়বেন, ভালো করে বুঝবেন। 96 থেকে 106 একটা প্রশ্ন আসবেই। আর সমস্ত যে ধারা পড়ব, যে 80টা ধারা পড়ব অতিরিক্ত, এই 80 বা 70 যে অতিরিক্ত ধারা পড়ব, এখান থেকে একটা আসতেও পারে, নাও পারে। প্রশ্ন কিন্তু আপনাদের প্যানেল কোড সম্পর্কে ধারণাটা হয়ে গেছে যে কোথার থেকে প্রশ্ন আসে। তাহলে 96 থেকে 106 একটা আসবে। আপনি যেভাবেই পড়েন, যেভাবেই অ্যান্সার করেন, আপনি যতটুকু প্রস্তুতি নেন, জানিয়ে রাখবেন 96 থেকে 106 আপনার একটা প্রশ্ন আসে। এবং অতিরিক্ত যে প্রশ্নটা আসবে, যদি অতিরিক্ত কোনো প্রশ্ন আসে, তাহলে সেইটা আমরা যে ধারাগুলো পড়বো 70 80, এর মধ্যে থেকে একটা পাবো বলে এই 70 80 ধারা পড়বো। এখন আজকে আমি প্রথমে সূচি বলবো, এরপরে আপনাদের মূল আলোচনা। প্রতিদিনই সূচি বলবো এবং যদি বেশি হয়ে যায় সেদিন কমায় নিয়ে সূচি বলবো। তাহলে আর সূচি প্রথমে হচ্ছে 17 ধারা সরকার, 17 ধারা হচ্ছে সরকার, 20 আছে বিচারালয়, 20 বিচারালয়, 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী, 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী, 23 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি, ও 22 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি, 22 ধারা অস্থাবর সম্পত্তি, 23 ধারা অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 23 ধারা অবৈধ লাভ অবৈধ ক্ষতি, 24 ধারা অসাধুভাবে, 24 ধারা অসাধুভাবে, 27 ধারা ও 24 ধারা 25 ধারা আছে প্রতারণামূলক ভাবে, 25 ধারা প্রতারণামূলক ভাবে, 27 ধারা মহিলা কেরানি বা ভুক্তের অধিকারের সম্পত্তি থাকা নিজের দখলে, মানে যদি বাসায় কোনো মালিকের কেরানি স্ত্রী বা তার ভুক্তর অধিভুক্ত সম্পত্তি থাকা মানে মালিকের দখলে আছে বলে গণ্য হবে। 28 হলো নকলকরণ, 28 হলো নকলকরণ, 29 হলো দলিল, 29 হলো দলিল, 30 হলো মূল্যবান জামানত, 30 হলো মূল্যবান জামানত, 34 হলো ছেলেকে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কাজ। অনেকগুলো ব্যক্তি যদি কোনো একজন এক কাজ অপরাধ করে ফেলায়, তাহলে এই 24 দ্বারা 34 দ্বারা ভুলভাল করে নাইট করা মাথা তো ঘুম ক্লিয়ার না। 34 দ্বারা হচ্ছে লেগে 34 দ্বারা হচ্ছে লেগে এই সহযোগীদেরকে নির্ণয় করে যে একই অপরাধ একসাথে ঘুরতে গেছে, এদের মধ্যে কেউ না কেউ অপরাধ সংগঠন করে ফেলছে, বাকি সবাই সেম অপরাধী করছে বলেই গণ্য হয়। 41 হলে বিশেষ আইন, 41 হলে বিশেষ আইন, 42 হলো স্থানীয় আইন, 42 হলো স্থানীয় আইন, 52 ক হচ্ছে আশ্রয় দান, 52 ক হচ্ছে আশ্রয় দান, 53 হচ্ছে দণ্ডসমূহ, 53 হচ্ছে দণ্ডসমূহ, দণ্ড 5 প্রকার, মনে রাখবেন দণ্ড 5 প্রকার। 75 হচ্ছে বর্ধিত দণ্ড, 75 হচ্ছে বর্ধিত দণ্ড, 76 হচ্ছে আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণা বসতে, আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণা বসতে কৃত কোনো কাজ অপরাধ না, আইন বলে বাধ্য তত্ত্বের ভুল ধারণা বসতে কৃত কোনো কাজ অপরাধ না। এরপর আছে 76 79 79 নিজেকে আইন সমর্থিত ভেবে এবং ভুল ধারণা বসতে যদি কোনো কাজ করে সরল বিশ্বাসে কোনো অপরাধ হবে না। নিজেকে আইন সমর্থিত ভেবে ভুল ধারণা বসতে নিজে যদি কোনো কার্যক্রম করে তাহলে তার কোনো অপরাধ হবে না। 80 দ্বারা আইনানুগ কার্যের সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না, আইনানুগ কার্যের সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে কোনো অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি করা অপরাধ না, বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। 82 9 বছরের শিশুর কৃত কোনো কাজ অপরাধ না, 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কাজ অপরাধ না। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপ্রণিত বয়স্ক ব্যক্তির কাজ অপরাধ না, 9 বছরের অধিক 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশুর কাজ অপরাধ না। 84 অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না, 84 অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ না। 86 স্বেচ্ছায় মদ পান করে মাতলামি করলে তিনি 85 দ্বারা সুযোগ সুবিধা পাবেন না। এরপরে 92 দ্বারা সম্মতি ব্যতিরেকিত, সম্মতি ব্যতিরেকে যদি কোনো কাজ করা হয়, যদি কোনো কাজ করা হয় এতে যদি মারা যায় কোনো অপরাধ হবে না। সম্মতির ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে সদ্বিশ্বাসে কৃত কাজ, সম্মতি ব্যতিরেকে কোনো ব্যক্তির মঙ্গলার্থে
সৎ বিশ্বাসকৃত কোনো কাজ অপরাধ না। 96 ধারা, 96 থেকে 106 আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এইখান থেকে আপনাদের প্রশ্ন হবে 96 থেকে 106। আপনি এমন করে পড়বেন এই প্রশ্নটা যেন আপনার ভুল না হয়। আজকে হলো পরীক্ষার বাকি এখনো দেড় মাস, আপনি জানিয়ে রাখলেন আপনার এখানে 90 থেকে 106 এর মধ্যে আপনার প্রশ্ন থাকবে, এখানে আপনারা ভালো করে পড়ে নেবেন। এখন 96 আছে ব্যক্তিগত প্রতিরক্ষার কর্তৃক কার্যসমূহ, ব্যক্তিগত প্রতিরক্ষার না আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কার্যসমূহ। 97 শরীর সম্পর্কিত ব্যক্তিগত অধিকার, শরীর সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। 98 অপ্রকৃতস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, অপ্রকৃতস্থ ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 99 দ্বারা যে সকল শর্তে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 100 দ্বারা দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। প্রথমত এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি, এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। 2 এমন আক্রমণ গুরুতর আঘাতে যার একমাত্র পরিণতি, এমন আক্রমণ গুরুতর আঘাতে যার একমাত্র পরিণতি। 3 ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, 3 ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। 4 অপ্রকৃতস্থ কাম লালসা, অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করিবার অভিপ্রায়ে আক্রমণ, অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থের করার উদ্দেশ্যে আক্রমণ। 5 মনুষ্যহরণ মানুষহরণ ব্যক্তিহরণ, মনুষ্যহরণ মানুষহরণ অপহরণ করার উদ্দেশ্যে আক্রমণ। পঞ্চম আছে এমনভাবে আপনাকে আমাকে আটক রাখছে যেখান থেকে সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ নাই, এমনভাবে আটক রাখছে যেখানে সরকারি আশ্রয় লাভের কোনো সুযোগ নাই। এরপরে আসেন 101 দ্বারা এই দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে, দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যাবে। 101 102 দেহ রক্ষার জন্য বা দেহ রক্ষার জন্য আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল, দেহ রক্ষার জন্য আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 102 দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 103 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ঘটানো যাবে, 103 সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে, কোনো অপরাধ হবে না। প্রথমত হচ্ছে দস্যুতা, প্রথমত দস্যুতার ক্ষেত্রে এই সম্পত্তি রক্ষার জন্য প্রথমত হচ্ছে দস্যুতা, দ্বিতীয় হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, দ্বিতীয় হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ, তৃতীয় হচ্ছে লেগে বসবাসে ইমারত তাবু অগ্নিসংযোগ করা, গৃহ তাবু বা জাহাজে অগ্নিসংযোগ করা, মানুষের বসবাস স্থান গৃহ তাবুতে অগ্নিসংযোগ করার সংগঠন করার চেষ্টা করে, তখন তাকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এছাড়া চতুর্থ বলছে কি চুরি, চুরি ক্ষতি, চুরি ক্ষতি মানে অনিষ্ট, অনধিকার প্রবেশ, অনধিকার প্রবেশ যুক্তিসঙ্গতভাবে ভয়ের সৃষ্টি করতে পারে। চতুর্থ হচ্ছে এমনভাবে আপনার গৃহে প্রবেশ করছে, আপনি তাকে দেখে ফেলছেন, এই দেখে ফেলার কারণে এমন ভয়ের সৃষ্টি হয়েছে তাকে যখন আপনাকে মারাত্মক জখম করে ফেলতে পারে, এরকম যখন তার মুভমেন্ট দেখছেন তাৎক্ষণিক আপনি তার মৃত্যু ঘটাবেন, কোনো অপরাধ হবে না। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়, তাহলে সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। তাহলে 103 দেহের ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু ঘটাবেন। 101 104 দেহ মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করাবেন। 103 102 105 102 105 সম্পত্তি বা দেহ বা সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 105 হলো সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। এই সম্পত্তি রক্ষার কোন কোন সময় আপনি প্রয়োগ এবং স্থিতিকাল বজায় রাখবেন? চুরির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে আপনার এই অভিযান চলমান থাকবে, দস্যুতার বিরুদ্ধে আপনার প্রয়োগ এবং স্থিতিকাল চলবে। এছাড়া অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক যদি আপনার ঘরে অনধিকার প্রবেশ করছে, এই ক্ষেত্রে তার সাথে আপনি এই সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল বজায় রাখবেন। এরপরে 106 বলছে কি নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। নিরপরাধ ব্যক্তি হচ্ছে আপনাকে যদি কোনো লোক ধাওয়া করে, আপনাকে আক্রমণ করছে, মারার বা মেরে ফেলতে পারে, তাদের আক্রমণ তাদের অবস্থান বুঝে আপনি বসবেন, কিন্তু ওখানে পূর্ণবয়স্ক লোক যদি আপনাকে মারার জন্য আসে,
ওইখানে কিন্তু ভালো পূর্ণবয়স্ক লোক আপনাকে বাঁচানোর উদ্দেশ্যেও সমান বেগে গতিতে দৌড়াতে থাকে। এটা আমি গতকাল বলছিলাম আপনাদের সাথে। এই এই আপনি বাঁচানোর উদ্দেশ্যে একজন কিন্তু আপনাকে মারার উদ্দেশ্যে, আরেকজন বাঁচানোর উদ্দেশ্যে আসতেছিল, কিন্তু আপনি যদি গুলি শুট করেন বা এমন কোনো কার্যক্রম আঘাত করছেন, দেখা গেছে ভালো লোকটা মারা গেছে নিরপরাধ, সে কিন্তু আপনার কল্যাণ বা আমার কল্যাণেই ছুটে আসতেছিল। এখন আসেন, এইখানে শুধু আপনারা সংজ্ঞা পড়বেন, আমি সংজ্ঞা পড়বেন বলে মনে করি। তারপরেও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আপনাদের সাথে বাংলা বাংলা করে বলবো। এই যে প্ররোচনার সংজ্ঞা, প্ররোচনার সংজ্ঞা আপনাদের আমি আজ পর্যন্ত দেখি নাই। সংজ্ঞা যে দণ্ডবিধি আইনে আপনারা দেখছিলেন, ওই 10-এর থেকে শুরু করে মনে হয় 52 ক পর্যন্ত, ওই সংজ্ঞাগুলো যতটা সেন্সিটিভ না, ওই যতটা সংজ্ঞা আসার কোনো সম্ভাবনা নাই, আপনার বোঝার সম্ভাবনা আছে, বুঝে নেবেন। কিন্তু এই দণ্ডবিধি আইনে, ফৌজদারি কার্যবিধি আইনে অনেক সংজ্ঞা আছে, যা ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 4 ধারায় অত সংজ্ঞা নাই। যেমন বেআইনি সমাবেশের সংজ্ঞা কিন্তু ওখানে নাই, ফৌজদারি কার্যবিধির 4 ধারা নাই, গ্রেপ্তার 4 ধারা নাই, বিনা পরোয়ানায় গ্রেপ্তার 4 ধারা নাই, পরোয়ানা 4 ধারা নাই, সমন 4 ধারা নাই। ঠিক তেমনি এই দণ্ডবিধি আইনের 10 থেকে শুরু করে এই 52 ক পর্যন্ত যতগুলোই সংজ্ঞা পড়ছেন, আর এখন যে সংজ্ঞার ভিতরে এসে পড়বো, এগুলো কিন্তু ওইখানে নাই। তার মানে কি, ওইগুলোর থেকে এখন যেগুলো পাবেন এইগুলো দামি, এইগুলো খালি খেয়াল রাখবেন, আর আপনি আপনার বই থেকেই উপস্থাপন করবেন, ঠিক আছে? আর এগুলো উপস্থাপন করতে বই দেখার মনে করি প্রয়োজন নাই। শুধু 107 দ্বারা আপনি পাবেন কি, কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা, কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা। এখানে দেখেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় লেখা আছে। এত প্রায় সময় নেই, এত লেখার সময় আমি লিখবো না। আপনি যখন সংজ্ঞা বা টিকা আসে, অলরেডি আপনারা যারা লিখতেছেন আমি মনে করি বুঝছেন, আমি মনে করি বুঝতেছেন। সংজ্ঞা আসলে পারে ওই ধারাবাহিক 3-4 লাইন দিয়ে আপনি রেখে দেবেন। 1860 সালে দণ্ডবিধি আইনের 107 দ্বারা প্ররোচনা সম্পর্কে নির্মিত ও সংজ্ঞা লিখবেন। প্ররোচনা হচ্ছে, প্ররোচনা সম্পর্কে লিখবেন, কোনো বিষয় সম্পাদন করিবার জন্য কোনো ব্যক্তিকে প্ররোচনা করে, কোনো বিষয় সম্পাদন করার জন্য কোনো বিষয় প্ররোচনা করে, এই প্ররোচনার ফলে যদি কার্য সম্পাদন হয়, তিনি প্ররোচনা করেছেন বলেই গণ্য হবে। এই প্ররোচনা করার ফলে যে কার্য সম্পাদন হয়, তিনি উক্ত কাজের প্ররোচনা করেছেন বলেই গণ্য হবে। এইভাবে এর নিচে কিন্তু আরো অনেক কথা আছে। ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, যে ষড়যন্ত্রের ফলে কোনো কার্য বা অবৈধ বিপরীত সংঘটিত হয়, এই যে কতগুলো ভাষা, ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, ষড়যন্ত্রের ফলে কার্য সম্পাদন হওয়া, অবৈধ বিপরীতে সংঘটিত হওয়া, এই কথাগুলো দাগ দিয়ে রাখবেন। এছাড়া 3য় নম্বর কি বলছে, উক্ত বিষয় সম্পাদনের জন্য কোনো কার্য বা অবৈধ ও বিস্তৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সাহায্য করে। এই যে এত কিছু আপনার আমার ভাষা জানার দরকার নেই, সরাসরি লিখবেন প্ররোচনা হচ্ছে 1860 সালের দণ্ডবিধি আইনের যদি মোতাবেক কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পাদন করিবার জন্য অন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত করে, উক্ত ব্যক্তি প্ররোচনার ফলে কার্যটি সম্পাদন করে, তিনি প্ররোচনা করেছেন বলেই গণ্য হবে। এগুলো মুখস্থ করার নাই, মানে আমি আপনাকে উস্কানি দিছি বা একটা খারাপ কাজে পাঠাইছি, আপনি এই কাজটা করে ফেলাইছেন, তা আমি আপনাকে প্ররোচনা দিছি বলেই গণ্য হবে। এখন আসেন 108 দুষ্কর্মের সহযোগী। 108 দুষ্কর্মের সহযোগিতা। দুষ্কর্মের সহযোগিতা মানে খারাপ কাজের আপনি সহযোগিতা করলেন। দুষ্কর্মের সহযোগিতার সংজ্ঞাটা কিভাবে লিখবেন? দুষ্কর্মের সহযোগীর সংজ্ঞা, যে ব্যক্তি কোনো অপরাধ অনুষ্ঠান বা অপরাধ বলে গণ্য বলিয়া কার্য অনুষ্ঠানে সাহায্য করে। মানে আপনি আমাকে বলছেন, আমি জানি যে কাজটা অপরাধ, কিন্তু এই কাজটা আপনি আমাকে বলার কারণে আমি এই কাজটা সম্পূর্ণ করব। আমি জানি চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, তাও আমি এই কাজে অংশগ্রহণ করলাম, আমি আপনার এই খারাপ কাজে সহযোগিতা করলাম। এই সহযোগিতা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অপরাধ কাজটা অপরাধ বা আইন বিরোধী জানার পরে যদি ওই কাজটা অনুষ্ঠিত করে, কারণ প্ররোচনায় তিনি দুষ্কর্মের সহযোগিতা করেছেন বলেই গণ্য হবে। এই দেখেন এখানে মেলা লাইন লেখা, সংখ্যা, উদাহরণ, পাঁচ, কত কত কথা, মেলা অনেক কথা। আপনি 2 থেকে 3 লাইনের বেশি সংজ্ঞা লিখবেন না। আর যে সংজ্ঞায়িত করবেন, ওই কথাটা লাস্টে এসে বলে এই কথার কারণেই অমুকটা বলে, ঠিক আছে? এইভাবে লিখতে হয়। যারা লিখতেছেন তারা এই সুফল পাচ্ছেন। এখন আসুন 109। 109 হচ্ছে কিরকম, এই অপরাধের সহযোগিতা করলে তিনি সমান দণ্ডে দণ্ডিত হবেন। এখন আমাদের এই দণ্ডবিধি আইন আপনারা জানেন,
এক থেকে শুরু করে 511, এর দ্বারা আছে 23টি। এই যে 109 দ্বারা আসলাম, এই 109 থেকে শাস্তি শুরু। আমরা দণ্ডবিধি আইনে এখন শাস্তির দ্বারা পাড়া দিলাম বা আমরা অবস্থান নিচ্ছি। এইটা হচ্ছে সহযোগী, অপরাধের সহযোগী। অপরাধের সহযোগী কেমন? ধরেন এই দণ্ডবিধি আইনে অনেক অপরাধ আছে, যে অপরাধে তার সহযোগী শাস্তির কথা এই ব্রিটিশ লেখে নেই। যখন যখন এই লেখে নেই, কারণ লেখে নেই হচ্ছে এই কথাগুলো লিখলে দেখা গেছে ধারা আরো পরিমাণ বাড়তে পারে। তখন 109 তো বলে গেছে যে অপরাধ করছেন, যে অপরাধ আমি করছি, কিন্তু যিনি আমাকে সহযোগিতা করছেন বা উস্কানি দিয়েছেন, হম এই ব্যক্তি, এই ব্যক্তির কি করা লাগবে? এই ব্যক্তি সমান দণ্ডে দণ্ডিত হবে। অপরাধে কি? সমান অপরাধে অপরাধী হবে। তাহলে আমাকে যে চুরি করতে পাঠাইছে, আমি চুরি করে আসলাম, পাঠাইছে কিনা? ধরেন আমার ব্যাটসম্যান জিয়াদুল, জিয়াদুল বলে রিজাল্ট যা, তুই এই জিনিসটা চুরি করে নিয়ে আয় বা বাড়ির মালিকের অবস্থায় তুমি নিয়ে আসো। আমি ছুটে চলে গেলাম, আমি অপরাধটা সংগঠন করলাম, কিন্তু এই চুরির অপরাধের সহযোগীর কোনো শাস্তির বিধান নেই। তখন পুলিশ ধরলো, রিমান্ড করলো, আমি আমার ঘটনাটা বললাম, আসলে স্যার আমি তো চুরি করি নাই, আমি তো অভাবে ছিলাম, খাদ্য বস্ত্র খুব কষ্টে ছিলাম, এই জিয়াদুল আমাকে বলছে। আইন খুঁজে দেখলো জিয়াদুলের শাস্তি দেওয়ার কোনো বিধান, ওই সহযোগী অপরাধের জন্য শাস্তির কোনো বিধান নেই। তাহলে কি করা লাগবে? এই যে দণ্ডবিধি আইন 109 জুড়ে দেবে। তাহলে আমার জন্য চুরির শাস্তি হচ্ছে 380 দ্বারা, আমি চুরি বাজে করছি, কিন্তু আর আমার আমার জন্য একটাই ধারা। আর এই জাহিদুলের জন্য ধারা হবে কত? 380/109। তখন এই আইন আদালত যারা আইন করে, যে আপনারা আজ পড়ে গেলেন, জানলেন যে তাহলে এই যে জাহিদুল, জাহিদুল চুরি করে নাই, কিন্তু এই চুরি কাজের সহযোগিতা করছে বা তাকে উস্কায় গেছে, যার কারণে রেজাল্ট তার এই অসহায়তার কারণ, দুর্বলতার কারণ বা দারিদ্রতার কারণে, না বোঝার কারণে তিনি রেজাল্ট এই চুরিটা সম্পূর্ণ করছে। তাহলে রেজাল্টের শাস্তি হবে শুধুমাত্র 380 দ্বারায়। আর এই এই জাহিদুলের শাস্তি হবে 380/109। মানে 109 হলে আমি যে দণ্ড ভোগ করবো, এই ঠিক সেম দণ্ডই জাহিদুল করবে। কিন্তু জাহিদুলকে শাস্তি দেবে কোন দ্বারায়? জাহিদুল তার ঘটনাস্থলে চুরি করে নাই, যায় নাই, কিন্তু তার উস্কানিতে, তার সহযোগিতায় এই চুরি অনুষ্ঠিত হওয়ার কারণে এই 109 তাকে সিগন্যাল দিচ্ছে সমান অপরাধে অপরাধী হবেন। মূল চুরিকারক যে দণ্ডে দণ্ডিত হয়েছে, সেম দণ্ডে দণ্ডিত হবেন যিনি সহযোগিতা করছেন। এরপরে স্যারেরা আসেন, এই কাজটা করতে হলে কিভাবে? দূরি থেকে। এই জাহিদুল, এই আপনারা জানেন ইনি বগুড়া জেলায় কর্মরত। এই জাহিদুল আছে বগুড়া জেলায়, ওখান থেকে আমাকে লিলে দিয়েছে বা আমাকে বলছে, বগুড়া একসাথেই ছিলাম, তুমি অমুক জায়গায় যা, বগুড়ার ফাঁসিতলা বা গাবতলী থানায় যা, এই অপরাধটা তুমি করে আসো। তখন দেখা গেছে আমি ওই জাহিদুলের মূল সদর থানা থেকে বাইরে থানায় করলাম। ঘটনার সময় এই জিহাদুল দূরে ছিল। এখন আসেন 113 কি বলছে? 113-তে আমি যে চুরি বা দুষ্কর্মের সহযোগিতা করতেছি, এই সময় ঘটনাস্থলে জিহাদুল উপস্থিত ছিল। আমি যে মারামারি করছি, আমি যে দাওয়া পাল্টা দাওয়া করতেছি, এই দাওয়া পাল্টা দাওয়া করার সময় এই জিহাদুল আমার কাছে দাও কাছে বটি যোগান দিচ্ছিল, যে এটিতে মার, ওইটিতে মার, এভাবে কর, ওভাবে কর। ঘটনাস্থলে উপস্থিত থাকে জিহাদুল আমার সাথে অপরাধের সহযোগিতা করতেছিল। এই যদি অপরাধের ঘটনাস্থলে সহযোগিতা করার কারণে কোনো অপরাধ করে, তাহলে তার তার জন্য কি, আমি যেমন মারামারি করছি, গুরুতর আঘাত করলে আমার যে শাস্তি হবে, এই ঘটনাস্থলে উপস্থিত থেকে এই জিহাদুল সহযোগিতা করার কারণে জিহাদুলের শাস্তি হবে 114 এবং পেনাল কোডের যে আমি 325, 26, 27 জিরাতে অপরাধ করি, সেম দণ্ডে দণ্ডিত আমি যা হবো, এই জিহাদুল সাহেব সীমার সমান দণ্ডে দণ্ডিত হবে। এখন আসেন আরো চমৎকার একটা ধারা আছে 115, 116। এর বাংলা করে বলবো। 115টা কিরকম স্যারেরা খেয়াল করেন, উদাহরণ টানবো আর কথা বলবো, উদাহরণ টানলে আপনারা বুঝবেন। 115 বলছে, মূল হেডলাইন করে দেয়, মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠিত না হলে। তাহলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে কি হবে? এর প্রশ্নটা কিরকম আসবে? প্রশ্ন আসবে, রহিম নামক ব্যক্তি করিমকে খুন করার জন্য বলে, কিন্তু করিম রাজি হয়, কার কি অপরাধ? আইনের আলোকে ব্যাখ্যা করেন। তাহলে রহিম নামক ব্যক্তি করিমকে বলছে এই মেহেদিকে খুন কর, মেহেদিকে খুন করতে হবে, কিন্তু রহিম করিমকে যখন বলছে, করিম সরাসরি নাকচ করে দিয়েছে। তাহলে এই যে খুন করার কথা বলছে, খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু অপরাধটা অনুষ্ঠিত হয় নাই। অপরাধ অনুষ্ঠিত না হলে কি আপনি মাপ পাবেন না? আপনারা জানেন মুখ দিয়ে কথা বলা অপরাধ,
মুখ দিয়ে কথা বললেও শাস্তির আওতায় আনা যায়। সেটা প্রথমে এটা বলেন 115। মুখ দিয়ে আপনি কথা বলছেন, এতেই আপনার অপরাধ। দেখে নেবো, খায়া নেবো বলে না, ওগুলো যেমন বোঝেন। তাহলে আপনি যদি বলেন যে অমুককে আমি খুন করব বা খুন করবো, একজনকে বলছেন, এই জাতীয় কথা বলবেন না। তাহলে খুন যদি পরে সে অনুষ্ঠিত হয়ে যায়, এই যে আপনার বলার কারণে আপনি কিন্তু ওই লোক সাক্ষী দেবে যে এই লোক আমার কাছে প্রকাশ্য দিবালক বলছিল, আমি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তার এই কথাটা শুনছিলাম। আপনারা জানেন সাক্ষ্য আইনে আমাদের মৌখিক সাক্ষ্য আসে, যা অধিকার যাবে না। তাহলে 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধের সহায়তা করেন। তাহলে ক নামক ব্যক্তি খকে বলছে গ নামক ব্যক্তিকে খুন করতে, কিন্তু খ নামক ব্যক্তি বলছে না, আমি খুন করতে পারবো না, আমি অপরাধ করব না। অথবা ধর্ষণ করতে বলছে, জানেন তার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন এই খ নামক ব্যক্তি যখন রাজি না হলো, এই ক যে প্রস্তাব আনলো এর সামনে, এই ক শাস্তি হবে 115। কত হবে? 115। এখানে কিন্তু অপরাধ মোটেও সংগঠন হয় নাই, শুধু মুখ দিয়ে বলছে, মুখ দিয়ে বলার কারণে তার শাস্তি 115। এখন আসেন স্যারেরা 116, সেম টু সেম। 116 আছে কারাদণ্ড দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠন না হলে সেই ক্ষেত্রে কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা। যদি অপরাধ সংগঠন হয়, কারাদণ্ড কেমন? যেমন ছোটখাটো চুরি করলাম, তারপরে হুমকি দুমকি মারলাম, তারপরে হচ্ছে এই জাল টাকা ছাপালাম, তারপরে গণউপদ্রব করলাম, যে সমস্ত অপরাধগুলো অল্প ছোটখাটো মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের নিচে, এই রকম যদি আমি কোনো কারাদণ্ডে দণ্ডিত করার অপরাধ করার জন্য আমি রিজাউল, আমি আমার জিহাদুল বেসকে বললাম, চলো দোস্ত আমরা একজনের ঘরে ঢুকে কয়টা অন্যায় করে আসি, অথবা দোস্ত চলো আমরা কারো ঘরে ঢুকে চুরি করে নিয়ে আসি, অথবা চলো দোস্ত আমরা কিছু টাকা ছাপাই পারিবারিক স্বাচ্ছন্দ্যতা আনার জন্য। এই যে ছোটখাটো অপরাধ করে ফেলেছি, এই অপরাধ আমি জিহাদুলের কাছে প্রস্তাব দিছি, কিন্তু জিহাদুল বলছে না দোস্ত আমি এসব কাজ করতে পারবো না। আমার এই প্রস্তাব দেওয়ার কারণেই আমি 116 ধারায় দণ্ডে দণ্ডিত হব। এরপরে স্যার আপনাদের একটা পড়া আসছে লেগে 320 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। এখানে একটাই দ্বারা, এই যে অধ্যায় 5-এর ক অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা 120-এর ক, এর শাস্তি 120-এর খ। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ অথবা অবৈধ নয় কোনো বৈধ কাজ অবৈধভাবে যদি সম্পাদন করে, তারা অপরাধমূলক ষড়যন্ত্র করছে বলেই গণ্য হবে। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু পড়বেন স্যারেরা, এ কিন্তু দামি সংজ্ঞা। সংজ্ঞা অলরেডি 3টে বলেন, 107, 108 এবং 120 ক। তাহলে সংজ্ঞা কয়টা বলেন? সংজ্ঞা আমরা অলরেডি 4টে বলেন। এই সংজ্ঞাগুলো কিন্তু দামি। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা হচ্ছে কিরকম? যদি দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ অথবা কোনো অবৈধ নয় বৈধ কাজ অবৈধভাবে সম্পাদন করে, তাহলে তারা অপরাধমূলক ষড়যন্ত্র করছেন বলেই গণ্য হবে। 320 অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি 320 খ, 320 খ। এরপর আসেন স্যার আপনাদের পড়া হলো 124-এর ক। 124-এর ক আছে রাষ্ট্রদ্রোহ। 124-এর ক রাষ্ট্রদ্রোহ। এই রাষ্ট্রদ্রোহটা কিরকম? যদি কোনো ব্যক্তি তার কথা দ্বারা লিখিত শব্দবলী দ্বারা, যদি কোনো ব্যক্তি কোনো কথা দ্বারা লিখিত শব্দবলী দ্বারা সংকেত, বিভিন্ন সংকেত আছে আপনারা জানেন, বিভিন্ন সংকেত ব্যবহার করে, এই সংকেত তার ভাষা সংকেত বা দৃশ্যমান কল্পমূর্তি আছে, এমন কোনো কল্পমূর্তি করলেন যা এই রাষ্ট্র সমাজের আইন পরিপন্থী বা যা বিদ্বেষ সৃষ্টি করে। এরকম যদি আপনি কাজ করার উদ্যোগ করেন বা কোনো কাজ কাউকে সহযোগিতা করেন, আপনি রাষ্ট্রদ্রোহ করেছেন বলেই গণ্য হবে। তাহলে রাষ্ট্রদ্রোহ কাকে বলে? যদি কোনো ব্যক্তি এই রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে অস্বীকৃতি করে, রাষ্ট্রের আইন কানুন তিনি মানতে রাজি নয়, এরকম তিনি যদি তার কথা দ্বারা, তার লিখিত শব্দবলী দ্বারা, সংকেত দ্বারা, দৃশ্যমান কল্পমূর্তির দ্বারা কোনো উদ্যোগ করেন বা সহায়তা করেন বা আতঙ্ক সৃষ্টি করেন, তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন বলেই গণ্য হবে। তাহলে যদি কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রের সম্পর্ক তিনি অস্বীকৃতি করেন, রাষ্ট্র বিষয়ে তিনি রাষ্ট্র তিনি মানতে নারাজ, এই কথাগুলো বা এরকম কোনো কার্যক্রম তিনি তার কথা দ্বারা, তার লিখন দ্বারা, তার অক্ষর দ্বারা, তার কল্পমূর্তি দ্বারা
এবং তার অভিজ্ঞতা তার কি অজ্ঞতা সৃষ্টি এমন কোনো অজ্ঞতা সৃষ্টি করে, তাহলে তিনি ব্যক্তি রাষ্ট্রদ্রোহ করেছেন বলে গণ্য হবে। 124-এর খ, 124-এর খ। এরপরে আরো মূল্যবান ধারা আছে, ওগুলো আমরা না পড়ি। এখন আসেন স্যার, আপনাদের সামনে উপস্থাপন করছি 141 দণ্ডবিধি আইনের এই কথাটা আজকে সুন্দর। 141 হচ্ছে লেগে বেআইনি সমাবেশের সংজ্ঞা। আপনারা জানেন, পূর্বেও আমি আপনাদের বলছিলাম, এই বেআইনি সমাবেশ হচ্ছে 4টি আইনি থাকে। এই 4 আইনের থেকে কিন্তু বেআইনি সমাবেশ এই জাতীয় কথা 4টি আইনি আছে। 4টি আইনগুলো কি হচ্ছে? ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন, দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন, 1861 সালের পুলিশ আইন 5 নং আইন, 1943 সালের পুলিশ প্রবিধানের এই কথাগুলো উল্লেখ আছে। এছাড়াও ডিএমপি, সিএমপি, কেএমপিতে আছে। আমরা অত দূর যাব না, আমাদের দরকার র্যাঙ্কের। আমরা এএসআই এবি হতে পারলে, এসআই এবি হতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে বেআইনি সমাবেশ কোন কোন জায়গা পাবেন? যদি কখনো বেআইনি সমাবেশের সংজ্ঞা আসেন, এটা দণ্ডবিধি আইনের 141 লিখবেন। বেআইনি সমাবেশের উপাদানগুলো কি? 141 লিখবেন। কি কি করলে বেআইনি সমাবেশ হয়? 141 লিখবেন। এখন আসেন, বেআইনি সমাবেশ যদি ছত্রভঙ্গের পদ্ধতি আসে বা বেআইনি সমাবেশ যদি ছত্রভঙ্গের আসে, তাহলে আপনি কোথায় থেকে লিখবো? ফৌজদারি কার্যবিধি আইনের 127, 128 থেকে লিখবেন। ছত্রভঙ্গ করার পদ্ধতি 127, 28, এটা কোথায়? ফৌজদারি কার্যবিধি আইন। এছাড়া আপনি এই যে বেআইনি সমাবেশ হচ্ছে, বা সমাবেশ তো বৈধ হয়, এই বৈধ আর অবৈধ কখন হবে, এই বিষয়ে সিগন্যাল দেশে হচ্ছে পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। এই পুলিশ আইনটা কি? এই পুলিশ আইনই বলছে 30 ধারায় পুলিশ অফিসার, পুলিশ সুপার, এগুলো আপনারা পড়ছেন। কখন লাইসেন্স দেবে, কোন কোন এলাকা প্রদর্শন করবে, কি কি শর্তে লাইসেন্স দেবে, সেই বিষয়ে বলছে 30 ধারা। এই লাইসেন্স নিতে কোনো ফি দেওয়া লাগে না, এখন আসেন স্যার 30-এর কয়ের 1, 30-এর কয়ের 1 যখন আপনাকে লাইসেন্স দিয়ে দিয়েছে, আপনি লাইসেন্স নিয়ে সমাবেশ করতেছেন, বৈধ সমাবেশ, এবং যখন এই সমাবেশ ছত্রভঙ্গ করতে বলছে, আপনি ছত্রভঙ্গ করতেছেন, যাক আলহামদুলিল্লাহ, সমস্যা। কিন্তু যখন এই 30-এর কয়ের 1 আপনি সমাবেশ ছত্রভঙ্গ করছেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করছেন, আপনাকে ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ আছে, বা সমাবেশ শেষ করে দেওয়ার জন্য নির্দেশ আসছে, কাজটা কেটা করবে? পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট। কিন্তু আপনি যদি ওইটি চলমান রাখি, ওই কার্যক্রম অব্যাহত রাখি, সেই ক্ষেত্রে ওইটা হবে বেআইনি সমাবেশ। বৈধ সমাবেশ তখন বেআইনি সমাবেশ হবে। এটা কিন্তু মনে রাখেন, 30-এর কয়ের 1 বৈধ সমাবেশ, 30-এর কয়ের 2 অবৈধ সমাবেশ হবে। এখন আসেন স্যার, বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশের সংজ্ঞা কি, উপাদান কি? এখানে কিন্তু স্যার বেলা কথা লেখা আছে, আপনারা লিখবেন। যদি 5 বা ততোধিক ব্যক্তি, কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মচারীকে ভয়ভীতি দেখায়, সরকারি কর্মচারী আইনানুগ কাজে বাধা দান করে, কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, কোনো রাস্তাঘাট ব্যবহার করতে না দেয়, এবং অপরাধজনক বল প্রয়োগ করে, তাহলে উক্ত ব্যক্তি বেআইনি সমাবেশ করেছেন বলেই গণ্য হবে। এটা হলো বেআইনি সমাবেশের সংজ্ঞা। দণ্ডবিধি আইনের 141। আর যে শাস্তি আসে, দণ্ডবিধি আইনের এই শাস্তি খুঁজে নেবেন। আর যদি বলে ছত্রভঙ্গ করার পদ্ধতি, তখন আমি চলে যাব কোথায়? ফৌজদারি কার্যবিধি আইনে। এর সাথে আমরা অতিরিক্ত পুলিশ প্রবিধান যোগ করবেন। আর যদি বলা হয় কি, লাইসেন্স কোথা থেকে পায়, কিভাবে লাইসেন্স নেবে, কে নিয়ন্ত্রণ করবে, কখন বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হবে, সেই সময় আপনারা পুলিশ আইন 1861 সালের 30-এর ক এবং পুলিশ আইনের 30 ধারা আলোচনা করবেন। এখন তাহলে বুঝলেন। এখন আসেন এই যে বেআইনি সমাবেশের যে 5টা কথা আছে, এই 5টা কথা দেখেন, প্রত্যেকটা প্রথমত আছে 3 লাইন, দ্বিতীয়ত আছে 1 লাইন, তৃতীয়ত আছে 1 লাইন, চতুর্থ আছে 4 লাইন, পঞ্চমে আছে 4 লাইন। এইভাবে তো লেখা যাবে না, এইভাবে লিখলে আপনি ওই খাতা লেখা শেষ করতে পারবো না। তখন যদি বলে বেআইনি সমাবেশের উপাদানগুলো কি কি, বেআইনি সমাবেশের বৈশিষ্ট্যগুলো কি কি, তখন আপনি মনে রাখবেন এই 5টা কথার কথা বলছে। আর যদি বলে বেআইনি সমাবেশ সংজ্ঞা, টিকা দেখলেন আসছে বেআইনি সমাবেশ, তখন আপনি রাখবেন, যদি 5 বা ততোধিক ব্যক্তি কোনো স্থানে সরকারি কর্মচারীর কাজে বাধা দেয়, ভয়ভীতি প্রদর্শন করে,
তারপরে সরকারি কার্যক্রমের কোনো দুষ্কর্ম করে, তারপরে বল প্রয়োগ করে, যে কোনো রাস্তা ব্যবহার করার কথা দেয় না এবং অনধিকার প্রবেশ করে, উক্ত ব্যক্তিরা বেআইনি সমাবেশ করেছেন বলে গণ্য হবে। এরকম তাহলে 2 লাইনই হয়, বুঝছেন? 2 থেকে 2 লাইন হলে হয় না, 3 3.5 লাইন মতো চলে যায়। এরকম 3 লাইনের নিচে লেখেন না, সংজ্ঞায় লেখার চেষ্টা করেন। আর যদি টোটাল আপনি লিখতে যান, আপনার আধা ঘন্টা সময় চলে যাবে। আপনি সময় পাবেন হচ্ছে 10 থেকে 15 মিনিট মনে হয়। এরপর আসেন স্যার, তাহলে বেআইনি সমাবেশ কি বলছে? বেআইনি সমাবেশ সংক্ষেপে কি লিখবেন? বেআইনি সমাবেশ 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে অভিহিত হবে যদি উক্ত সমাবেশ গঠনকারী ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নির্মূল হয়। কিরকম হয়? তা প্রথমত বলছে, অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া সরকার বা আইন পরিষদ মেন কথা কোন সরকারি কর্মচারীকে কোন অনুরূপ সরকারি কর্মচারী হিসাবে তাকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে সম্পর্কে ভয় ভীতি করে। এই যে কত বড় কথা, কিছু বুঝলেন আর না বুঝে বুঝলাম না। কিন্তু আপনি যদি লেখেন কোন সরকারি কর্মচারী আইনানুগ ক্ষমতা প্রয়োগ সম্পর্কে ভয়ভীতি, সরকার যদি কোনো সরকারি কর্মচারী যখন কোনো সরকারি কর্মচারী আইনানুগ কার্য সম্পাদনকালে যদি ভয়ভীতি প্রদর্শন করে, কোন ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে, কোন ব্যক্তি? ওই 5 বা ততোধিক ব্যক্তি। তাহলে কোন সরকারি কর্মচারী আইনানুগ কাজ সম্পাদনকালে যদি ভয়ভীতি প্রদর্শন করে, কোন সরকারি কর্মচারী আইনানুগ কাজ সম্পাদনকালে যদি কোনো ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করে। এই 1 নম্বর লিখবেন। 2 নম্বরে কি? আইনানুগ কাজ কোনো আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধাদান করলে, কোনো আইনানুগ কাজ, সরকারি কর্মচারী আইনানুগ কাজে বাধাদান করলে, সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধাদান করলে, সরকারি কর্মচারীর আইনানুগ কাজে বাধাদান করলে। এরপরে কি হচ্ছে? কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ, যদি কোনো ব্যক্তি দুষ্কর্ম করে বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে। অপরাধমূলক অনধিকার প্রবেশ আছে দণ্ডবিধি আইনের 141 ধারা, এর সংজ্ঞা আছে। তাহলে কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ, এতটুকু লাগবে। চতুর্থ হচ্ছে লেগে আপনার আমাকে রাস্তাঘাট ব্যবহার করা বা রাস্তায় আবর্জনা ফেলা, যা মানুষের ক্ষতি করে, তাহলে রাস্তায় যদি আপনার আমার অধিকার, সেই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে আপনি বেআইনি সমাবেশ করেছেন বলে গণ্য হবে। এখানে কিভাবে লিখবেন? কোনো সম্পত্তি দখল বা অর্জন, রাস্তার অধিকার, পানির ব্যবহার কোন আইনানুগ অধিকার হইতে বঞ্চিত করা। তাহলে আপনার আমার কি অধিকার আছে? কোন সম্পত্তি দখল বা অর্জন করার অধিকার আছে। আমরা যে কোনো সম্পত্তি দখল করতে পারি, মানে আমাদের যে সম্পত্তি সেটা তো আমি দখলে রাখবো এবং অর্জন করতে পারবো। রাস্তার অধিকার, রাস্তা সরকারি সবারই, কিন্তু আপনি রাস্তার দ্বারা ব্যারিকেড দিয়ে মিছিল মিটিং করতেছেন না, আপনি তা করতে পারেন না, ওটা আমার অধিকার। সবার জন্য পানির টিউবওয়েল আছে, পানি খাবো, সরকারি পানির টিউবওয়েল, কিন্তু আপনি পানি আবার ব্যবহার করতে দেবেন না। এই কোনো আইনানুগ কাজ যদি আপনি বাধা সৃষ্টি করেন, তাহলে আপনি বললেন 5 জন লোকের অধিক, তাহলে এটা বেআইনি সমাবেশ গণ্য হবে। পঞ্চম হচ্ছে কি বলছে? কোনো ব্যক্তি যা সম্পাদন করতে আইনত বাধ্য, কোনো ব্যক্তি যেটা কাজ করতে আইনত বাধ্য, আপনি সেই কাজ করতে দিলেন না। আবার যে কাজ করতে তিনি বাধ্য না, সেই কাজ করার জন্য আপনি ঠেলে দিলেন, তাহলে কি হচ্ছে? এটা বেআইনি। পঞ্চমত বলছে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না, কোনো ব্যক্তি আইনানুগভাবে যে কাজ করতে বাধ্য না, সেই কাজ করার বাধ্য করলেন, আর যে কাজ করতে তিনি বাধ্য, সেই কাজ থেকে বিরত রাখলেন। এই কাজগুলো করলেই আছে বেআইনি সমাবেশ হবে। এই কাজগুলো করলেই বেআইনি সমাবেশ। এই বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে 141, এর শাস্তি 143, এর শাস্তি 143। এখন আসেন, এরপরে আপনাদের পড়বেন 146। 146 হলো দাঙ্গা। 146 কি? দাঙ্গা। কোনো বেআইনি সমাবেশ কর্তৃক এই দাঙ্গা অনুষ্ঠিত হয় কোথা থেকে? একটা বেআইনি সমাবেশ থেকে এই দাঙ্গার সৃষ্টি হয়। এর প্রধান কাজ কি? যিনি দাঙ্গাটা করেন, এ হচ্ছে লেগে উগ্রতা প্রদর্শন করেন। এই ব্যক্তি কি করেন? উগ্রতা প্রদর্শন করে। দাঙ্গা কোনো বেআইনি সমাবেশ কর্তৃক কোন সদস্য, বেআইনি সমাবেশের সদস্য জানেন সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ হাজার হতে পারে। এই হাজার সদস্যের মধ্যে কোনো একজন যদি কোনো উগ্রতা প্রদর্শন করে বা বল প্রয়োগ করে, তাহলে উক্ত সমাবেশ কি হবে? বেআইনি সমাবেশে দাঙ্গায় পরিণত হবে। উক্ত সমাবেশ কিসে পরিণত হবে? দাঙ্গায় পরিণত হবে। তাহলে দাঙ্গাটা কি? দাঙ্গাতে হলে কোনো বেআইনি সমাবেশ কর্তৃক
উহার কোনো সদস্য কোনো সদস্য সদস্য ও সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন ব্যতীত যদি বল প্রয়োগ করে বা উগ্রতা প্রদর্শন করে উক্ত সমাবেশ দাঙ্গায় পরিণত হয়েছে বলে গণ্য হবে। উক্ত সমাবেশ দাঙ্গায় পরিণত হয়েছে বলে গণ্য হবে। তাহলে দাঙ্গাটা হচ্ছে কোথা থেকে সৃষ্টি হয়? বেআইনি সমাবেশে সৃষ্টি হয়। ওই বেআইনি সমাবেশে কতজন সদস্য করবে? একজন। ওই সমাবেশের যে কোনো একজন সদস্যই যদি তিনি বল প্রয়োগ করেন বা উগ্রতা প্রদর্শন করেন তাহলে ওই বেআইনি সমাবেশ তখন দাঙ্গায় পরিণত হবে। বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত হবে। 146 এর শাস্তি আসছে লেগে 147। দাঙ্গার সংখ্যা 146 আর এর শাস্তি আসছে 147। সেদিন কোন সার্জন প্রশ্ন করছিলেন 151 পর্ব 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ হয়েছে জানিয়ে হতে যোগদান করা বা অবস্থান করা। তাহলে 141% হলে বেআইনি সমাবেশ, কিন্তু 151 বলছে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েও হতে যোগদান করা বা অবস্থান করা। এর বাংলাটা হচ্ছে এরকম, এর বাংলা হচ্ছে গণশান্তি বিঘ্ন করা। এক জায়গা দেখেন আপনারা গণ উপদ্রব করছেন বা গণশান্তি বিঘ্ন করা, এক জায়গা 5 জন বন্ধু 6 জন বন্ধু বসে গল্প করেন, 5 এর অধিক বন্ধু গল্প করেন। এখন পুলিশ আপনার এলাকায় আসছে বা থানার পুলিশ আসছে, আপনাকে দেখলে যে আপনারা বসে রয়েছেন, পুলিশের মনে সন্দেহ হতে পারে, থানার ওসির মনে সন্দেহ হতে পারে, বলে ঠিক আছে আপনারা বসে থাকেন, আপনারা ছাড়ি চলে যান। এখন পাশে আরেকজন লোকজন দেখলো পুলিশ যেন দ্বারা ওখানে 5-6 জন লোক আছে, ওদের কি বলে গেছে, ওইখানে লোকজন জানলে যে হয়তো মানে ওরা যেখানে বসে আছে এদের নিয়ে সন্দেহ আছে, তাই বলছে তোমরা এখানে আলাদা আলাদা হয়ে যাও। কিন্তু এই 5 জন তো আলাদা হয় নাই, ওই দূর থেকে যে লোকগুলো দেখছে ওই লোকগুলো এই সমাবেশে 5 জনের সাথে যুক্ত হচ্ছে। যুক্ত কি হয়েছে, কেমনে কি ঘটনাটা, এই লোকজন খালি বাইরে গেল। তাহলে এই জাতীয় সমাবেশকে বলা 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাহলে কি পুলিশ ভাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে তারপর যদি যোগদান করে তখন তো এই সমাবেশে যোগদান ব্যবস্থা করে তাদের শাস্তি পেলে 151। আপনাদের জন্য এতটুকু করা। এরপরে আসতে লেগে কলহ ও মারামারি 159। যদি কোনো দ্বারা বাদ পড়ে যায় স্যারেরা বলবেন, সেই দ্বারা আলোচনা হবে। 159 হচ্ছে কলহ ও মারামারি। কলহ মারামারি কাকে বলে, এর উপাদানগুলো কি কি, এর বৈশিষ্ট্যগুলো কি কি, কি কি করলে কলহ মারামারি হয়, বারবার পড়িয়ে যায়, কি কি করলে কলহ মারামারি হয়, এই বিষয়ে এই বিষয়ে আপনাদের কাছে এখন উপস্থাপন করব। তাহলে কলহ ও মারামারি, আঘাত এবং আক্রমণ, এই 3টে সম্পর্কে যদি আমি আপনাদের আজকে একটু ধারণা দেই, যখন আসে গেছে শোনেন। মারামারি কাকে বলে, আঘাত কাকে বলে এবং আক্রমণ কাকে বলে, এই 3টে সম্পর্কে ধারণা থাকা লাগবে। কারণ আমাদের পরীক্ষা যদি আসে, বেশিরভাগ লোক আমরা সমাজে জানি মারামারি মানে একে অপরকে জড়ায় ধরে ওই উপর নিচে করা, তাই না? আসলেই তা না। মারামারিটা হচ্ছে এরকম, আপনি 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে গণশান্তি নষ্ট করবেন বা ঝগড়া করবেন, যা মানুষের অশান্তির সৃষ্টি হয়, মানুষের মানে কি অসুবিধার সৃষ্টি করেন, তাকেই কলহ বা মারামারি বলে। তাহলে মারামারি হচ্ছে এর উপাদান কি, 2 বা ততোধিক ব্যক্তি লাগবে। মারামারি হতে গেলে এর উপাদান কয়টা থাকা লাগবে, 2 বা ততোধিক ব্যক্তি থাকা লাগবে। এই কাজটা কি করতে হবে, প্রকাশ্যে করতে হবে। এই কাজটা কি হবে, প্রকাশ্যে করতে হবে। এই কাজটা কি বলা হয়, ঝগড়া করা লাগবে। এই কাজটা কি করবেন, উচ্চ স্বরে করবেন। এই কাজটা কি করবেন, মানুষের গণশান্তি নষ্ট করবেন। মানুষের গণশান্তি, মানুষ কিন্তু স্বাভাবিক রাস্তাঘাট চলাফেরা করতেছিল, আপনাদের 2 জনের চিল্লা পাল্লা আচার আচরণ এতটাই ভয়ঙ্কর, এতে মানুষের অশান্তি সৃষ্টি হচ্ছে। এই উপাদানগুলো মিলেই হচ্ছে মারামারি, হয় মারামারি। তাহলে মারামারি হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি কোনো প্রকাশ্য স্থানে গণশান্তি নষ্ট করে, তাকে কলহ ও মারামারি বলে। এই ব্যক্তি কেউ কিন্তু কার গায়ে হাত দেয় না, খালি ভাষা খারাপ করা বা জোরে জোরে কথা বলা, এগুলোকে কলহ বা মারামারি বলে। তাহলে 559 হচ্ছে কলহ মারামারি, এর শাস্তি হচ্ছে, ভুল করেছি, 159 হচ্ছে কলহ ও মারামারি, এর শাস্তি হচ্ছে 160 দ্বারা, এর শাস্তি 160। এখন স্যারেরা অল্প সময় আর 2-3 মিনিট বলবো। এই আঘাত কাকে বলে, ধরেন আমি আপনি তর্ক করি আর না করি, যে কোনো সময় যে কোনো ভাবে আস্তে করি, শরীর স্পর্শ করি, এই স্পর্শের উদ্দেশ্য হইল আপনার সাথে আমার জ্ঞান জামক, মারামারি হোক, শত্রুতা থাক,
এই ক্ষতি করার উদ্দেশ্যে যখন আমি আপনাকে স্পর্শ করলাম তখন আপনি আঘাতের আওতায় পড়ে গেলেন। আঘাত আমার দুই প্রকার, গুরুতর আঘাত আর সাধারণ আঘাত। আপনি আঘাতে ধরে নেন, যখনই শরীরের কোনো একটা স্পর্শ করে বসবেন তখন এটা আঘাত হয়েছে বলে গণ্য হয়। এখন আছেন আক্রমণ কি? আক্রমণ হলো মারামারির থেকে ভয়ঙ্কর। মানে আপনি আমাকে এমন ভাবে আক্রমণ করতেছেন, এমন ভাবে কিল ঘুষি নিয়ে আসতেছেন, আমার গায়ে লাগে নাই, কিন্তু খালি আক্রমণ করে নাক মুখের দিক নিয়ে আসতেছেন, কিন্তু আমি ভয় পাচ্ছি অথবা আমু নিয়ে যাচ্ছে আপনার দিকে, এ করবো সে করবো, মার মুখে একটা অবস্থান, টান টান উত্তেজনা যেটা বলা হয়, এইটাকে বলা হয় আক্রমণ। এটাকে বলা হয় আক্রমণ। আপনি কিন্তু শরীর স্পর্শ করেন নাই, আপনিও করেন নাই, আমিও করে নাই, তখন কলহ মারামারি। আর এই কলহ মারামারি যখন বিপরীতমুখী, এমনই অবস্থান ভয়ঙ্কর, দুইজনের অবস্থান ছিল ভয়ঙ্কর, যে আমি আপনাকে দেখে নেবো, কিল ঘুষি উঠে নিয়ে যাচ্ছে কিন্তু মারতেছি না, এটা হচ্ছে আক্রমণ। আর যদি শরীর স্পর্শ করে বসি তাহলে এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে আঘাত। আসসালামু আলাইকুম।